আসসালামু আলাইকুম। আ আজকে আমি আপনাদের সামনে যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা। পদের নাম ছিল অফিস সহায়ক। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২৪/১০/২০২৫। সময় ছিল ৬০ মিনিট, পূর্ণমান ছিল ৪০। পরীক্ষার ধরন ছিল লিখিত। তো সেই পরীক্ষায় যে কোশ্চেনগুলা আসছিল তার একটি সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এইখানে যে সমাধানটা নেয়া হয়েছে সেটা হচ্ছে রিসেন্ট পাবলিকেশন এর কাছ থেকে। তো দেখা যাক আমাদের কোশ্চেনগুলা কি ছিল এবং তার সমাধানটা কি হয়। যেহেতু ৪০ নম্বরের প্রশ্ন খুব একটা বড় হবে না, খুব ছোট প্রশ্ন ছিল এবং এখানে অনেক সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন ছিল। তো কথা না বলে প্রশ্ন সমাধানের দিকে আসা যাক। ১ নম্বরের প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। এখানে ৫ টা শব্দ দেয়া ছিল যে শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করতে হবে। তো এখানে দেওয়া ছিল তৃষ্ণাক্ত, যার সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণাক্ত। তারপরে বি নাম্বারে ছিল শিরচ্ছেদ। শিরচ্ছেদ এটা হচ্ছে একটা বিসর্গ সন্ধি, মধ্যখানে বিসর্গ নিয়ে আসলে হয়ে যাবে। শির যোগ ছেদ, শিরচ্ছেদ। এরপরে ছিল শশাঙ্ক, শশ যোগ অঙ্ক, শশাঙ্ক। এরপরে ছিল তদ্ধিত, তদ যোগ হিত, তদ্ধিত। এই সন্ধিগুলা সাধারণত প্রত্যেকটি পরীক্ষায় কমবেশ এসে থাকে। যদি আপনারা কেউ এই ধরনের ২০তম গ্রেডের পরীক্ষার প্রিপারেশন নিতে চান বা নিয়ে থাকেন, তাহলে তারা এই সন্ধিগুলান বারবার দেখতে পারেন। কারণ এই সন্ধিগুলাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে আরকি। এরপরে ২ নাম্বারে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে শুদ্ধ বানান লিখুন। তো এখানে অশুদ্ধ বানান হিসেবে কিছু বানান দেয়া ছিল। এখানে শুদ্ধ করে সেটা লিখতে হবে। যেমন এখানে পুঙ্খানুপুঙ্খ বানানটি ভুল বানান দেয়া ছিল। সেটাকে সঠিক করে লিখলে হবে পয় রস্যকার ইয় ক্ষয়ে যুক্ত আকার দন্ত নয় রস্যু, পয় রস্যু ইয় ক্ষয়ে যুক্ত। এটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ। একইভাবে আ কণ্ঠধ্বনি এখানে যে বানানটা ছিল সে বানানটা এখানে ভুল বানান ছিল। কারণ এখানে জ ফালাটা ছিল না। এখানে জ ফালা দিলে বানানটা শুদ্ধ হয়ে যাবে। আর উলুসফান এখানে ল সিঙ্গেল ভাবে আছে। এখানে লয়ে, লয়ে যুক্ত হবে। তাহলে বানানটা সঠিক হয়ে যাবে। আর প্রতিদ্বন্দ্বিতা বানানে এখানে দীর্ঘিকার আছে। সেটা রস্যিকার হবে এবং এইখানকার যে দন্ত নয়ে দয়ে যুক্ত দীর্ঘিকার আছে সেটাও রস্যিকার হবে। তাহলে পারে বানানটা সঠিক হয়ে যাবে। এরপরের প্রশ্ন ছিল যে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। এই যে সমাস, সমাস এবং কারক এটা প্রায় পরীক্ষাতে এসেই থাকে। সন্ধি, সমাস, কারক এগুলোন পরীক্ষার একটা প্রাণ বলা যেতে পারে। তো এইখানে ১ম এ ছিল বিপত্নিক। বিপত্নিক মানে যে স্বামীর স্ত্রী মারা গেছে তাদেরকে বোঝানো হয়। তো এটার ব্যাস বাক্য হচ্ছে যে হয়েছে পত্নী যার, বলতে এখানে বিগতকে বোঝানো হয়েছে। মানে যার পত্নী মারা গেছে। তো এইটা হচ্ছে বহুব্রীহি সমাস। কারণ এখানে যার পত্নী মারা গেছে তাকে বলা হয় বিপত্নী। এরপর হচ্ছে আয়কর। আয়ের উপর যে কর হয় তাকে বলা হয় আয়কর। এখানে এই উপর কথাটা বাদ চলে গেছে। এটা হচ্ছে একটি কর্মধারয় সমাস। তো যেহেতু এখানে মধ্যের পদটা বিলুপ্ত হয়েছে তাই সেটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে ছিল আমরা। আমরা এটা যদি আমরা ব্যাসবাক্য করতে যাই তাহলে আমরা বলতে কাকে বোঝায়? সাধারণত এখানে যারা আছে সবাইকে বোঝানো হয়। তাহলে তুমি, আমি এবং সে অর্থাৎ যারা আছে সবাই মিলে হয় আমরা। এটা হচ্ছে নিত্য সমাস। এরপর হচ্ছে দশানন। দশ আনন যার, এখানে আনন বলতে সাধারণত মাথাকে বোঝানো হয়ে থাকে। ১০ মাথা যার তাকে দশানন বলা হয়। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। কারণ এখানে যার ১০ মাথা আছে তাকে না বুঝিয়ে সাধারণত রাবণকে বোঝানো হয়। তাই সেটা বহুব্রীহি সমাস। মানে ব্যাস বাক্যতে যেটা প্রকাশ করতে চাচ্ছে সেটা স্পেসিফিক ভাবে কোনো একটা জিনিসের জন্য প্রকাশ হয়ে যাচ্ছে। এরপরে ৪ নাম্বারে যে প্রশ্নটা ছিল সে প্রশ্নটা হচ্ছে যে এক কথায় প্রকাশ করতে হবে। তো এক কথায় প্রকাশ যদি আমরা দেখতে যাই ৯ম-১০ম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে তো সে বইয়ে সাধারণত যে এক কথায় প্রকাশগুলা থাকে সেগুলোই সাধারণত বিভিন্ন পরীক্ষায় দেয়া হয়ে থাকে এবং সেগুলোর মধ্য থেকেই সহজেই আমরা উত্তরগুলো করতে পারি। তো এখানে ১ম এ যেটা দেয়া ছিল, যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয়ে থাকে সুস্মিতা। আ জীবন থেকে যে মৃত তাকে বলা হয় জীবন মৃত। মানে জীবিত আছে কিন্তু আ তারপরেও সে মৃত তাকে বলা হয় জীবন মৃত।
মানসম্মত প্রাপ্তির যোগ্য, সম্মানিত। যে মান-সম্মান পাবে এরকম ব্যক্তিকে সম্মানিত বলা হয়। আর কাঁচের তৈরি বাড়িকে বলা হয় শীষমহল। তো আমরা সাধারণত একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে আমাদের লিখিত পরীক্ষার যে কোয়েশ্চেন গুলা হয়, সেই কোয়েশ্চেন গুলা সাধারণত খুব সহজ টাইপের হয়। কিন্তু এখানে আমাদের যে লিখার বানান আছে, সে বানানগুলো অনেক সময় ভুল হয়ে যায় এবং সেক্ষেত্রে আমাদের মার্কটা অনেক কমে আসে। যার কারণে অনেক সহজ প্রশ্ন থাকলেও এইখানে দেখা যাচ্ছে যে আমাদের কাট মার্কস তুলাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে অবশ্যই যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা এই বানানের বিষয়ে অবশ্যই একটু সতর্ক থাকবেন। কারণ এই বানানের উপর নির্ভর করছে আপনি পরীক্ষায় কেমন করবেন সেটা। এরপরে আমাদের ৫ নাম্বারের প্রশ্ন ছিল যে বিপরীতার্থক শব্দগুলো লিখুন। ১ম এ ছিল হর্ষ, হর্ষর বিপরীত শব্দ হচ্ছে বিষাদ। এরপর হচ্ছে আকুঞ্চন, আকুঞ্চন মানে ছোট হয়ে যাওয়া। তার বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। এরপর হচ্ছে ক্ষীণ, দুর্বল টাইপের। তার বিপরীত শব্দ হচ্ছে পুষ্ট। তারপরে হচ্ছে বিনীত, আর এটা হচ্ছে অ্যা দুর্বিনীত। হ্যাঁ? এটা ছিল আমাদের বিপরীত শব্দ। এরপরে ছিল ৫ নাম্বারে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। আমাদেরকে কিছু সেন্টেন্স দেয়া ছিল যে সেন্টেন্স গুলাতে বিভিন্ন ধরনের ভুল থাকতে পারে। যেমন টেন্সগত ভুল বা বানানগত ভুল বা প্রয়োগগত ভুল। তো সেই সেন্টেন্স গুলাকে সঠিক করে লিখতে হবে। আ তো আমাদের এইখানে ১ম এ যে প্রশ্নটা ছিল, সে প্রশ্নটা হচ্ছে যে, "মাই মাদার হ্যাজ কাম yesterday"। তো yesterday থাকলে সাধারণত আমরা এটাকে past tense হিসেবে ধরে রাখি। তাহলে পরে এটার সঠিক উত্তর হবে, "মাই মাদার কেম yesterday"। ঠিক আছে? যে আমার মা গতকাল এসেছেন। এটা হচ্ছে past tense এ আছে। "টেল মি হাউ আর ইউ"। এইখানে দেখা যাচ্ছে যে আমাদের এই বাক্যটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আর প্রশ্নবোধক চিহ্ন থাকলে সাবজেক্ট সবসময় আগের দিকে যায়। এটা শেষের দিকে হয় না। সেক্ষেত্রে আমাদের এটার সঠিক রূপ হবে আ টেল মি হাউ ইউ আর। তাহলে এটা আমাদের হয়ে যাবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন হতো হয়তোবা তারা কোনো কারণে ভুল করেছে এটা। যার অর্থ হচ্ছে যে তুমি কেমন আছো? অলওয়েজ স্পিক ট্রুথ, এটা একটা উপদেশ দেয়া হচ্ছে। তো যেহেতু এটা নির্দিষ্ট করে বলা হয়েছে এখানে ট্রুথ এর আগে একটা ডিটারমিনার বা আর্টিকেল বসবে যেটা হচ্ছে দি। তাহলে এটা আসবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। এরপরের প্রশ্নটা ছিল যে ওয়েট হেয়ার আনটিল আই ডু নট কাম। অ্যাকচুয়ালি এখানে প্রয়োগগত ভুল আছে। কারণ সে সে এখানে কি বলছে যে আ ওয়েট হেয়ার আনটিল, ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করো, ডন্ট কাম, আসার আগ পর্যন্ত। এটা কেমন একটা হয়ে যায়। এখানে ডন্ট ও নেগেটিভ বোঝায়, আবার আনটিল পর্যন্ত বোঝায়। তো সেক্ষেত্রে আমরা এইটাতে বলতে পারি যে ওয়েট হেয়ার আনটিল আই কাম। আমি না আসা পর্যন্ত তুমি সেখানে অপেক্ষা করবে বা অপেক্ষা করো। এরপরে যে প্রশ্নটা ছিল, সে প্রশ্নটা হচ্ছে আ fill in the গ্যাপ fill in the gap with appropriate preposition। ওখানে প্রিপোজিশন এর গ্যাপ গুলা দেয়া ছিল। আমাদের এটা প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তো একটা কথা বলে রাখি, আমাদের এই পর্যন্ত যতগুলান পরীক্ষা হয়েছে এবং ভবিষ্যৎ যতগুলান পরীক্ষা হবে, এই পরীক্ষার জন্য এই প্রিপোজিশন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এখানে প্রিপোজিশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে সেটা একটা হিউজ পরিমাণ আরকি আ টপিক বলা যেতে পারে। যার কারণে এই প্রিপোজিশনের প্রতি যার ভালো দখল আছে সে এখানে খুব সহজে মার্কগুলান ক্যারি করতে পারে। আর এই প্রিপোজিশন এমন একটা টপিক যে টপিক থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসবেই, এটা মাস্ট বি সিওর থাকবেন। হুম? তো এখানে বলছে যে দ্যা গার্ল টেকস ড্যাশ হার সিস্টার। তাহলে দ্যা গার্ল টেকস আফটার হার সিস্টার। এটা খুব একটা জনপ্রিয় বাক্যের একটা স্ট্রাকচার যেখানে হার সন দেয়া থাকতে পারে, আফটার হার ফাদার দেয়া থাকতে পারে। এরকম অনেক কিছুই থাকে সেন্টেন্সের মধ্যে। আপনারা যদি বিগত সালের কোয়েশ্চেন গুলান একটু ট্রাই করেন তাহলে দেখবেন যে এর মধ্যে অনেক একই স্ট্রাকচারের অনেক সেন্টেন্স রয়েছে। তারপরে দ্যা গার্ল টেক আফটার হিজ ফাদার। তারপরে আসছে দ্যা ম্যান ডাইড ডেঞ্জারাস। তো এইখানে সরি ডেঙ্গু এইটা যেহেতু রোগের কারণে মারা গেছে, আর রোগের কারণে মারা গেলে সেটাতে অফ বসবে। আর যদি সেটা আ অতিরিক্ত খাবারের কারণে মারা যেত তাহলে সেটা ফর্ম বসতো। আর যদি কোন কারণে অ্যাক্সিডেন্ট এর কারণে মারা যেত তাহলে পরে সেটা বাই বসতো। আসলে এখানে যে মারা গেছে সে কি কারণে মারা গেছে সেটা যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি এখানে অবশ্যই এই প্রিপোজিশনটা সঠিকভাবে বসাতে পারবেন।
দ্য bananas sell dash the dozen by the dozen, এটা ডজন আকারে বিক্রি করা হয়েছিল। He instead won his innocence। এখানে instead এর পর ম্যাক্সিমাম ক্ষেত্রেই on ব্যবহৃত হয়। এটা এক ধরনের কেন জানি মুখস্থ টাইপের বা চলে আসার মতো হয়ে যায়। instead থাকলে সেখানে on হয়ে যায়। তারপরেও আপনারা একটু খেয়াল করে পূরণ করতে পারবেন। এরপর বলেছে যে চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তো বলা হয়েছে যে লেট মি বাই এ প্লেট। এখানে লেট যুক্ত একটা বাক্য আছে, আর লেট যুক্ত বাক্য থাকলে ভয়েসে লেট প্রথমেই চলে আসবে। তাহলে লেট এ প্লেট বি বট ফর মি। ঠিক আছে? আমাকে একটি প্লেট কিনে দাও। এরপর হচ্ছে যে এ স্টর্ম হ্যাজ uprooted the tree, মানে বাতাস গাছ মানে ঝড় সে বলে যে মূলসহ গাছটিকে উপড়ে ফেলেছে। তাহলে এটা হবে the tree has been uprooted by a storm, অর্থাৎ ঝড় দ্বারা এইখানে গাছটি উপড়ে পড়েছে। এরপরে ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাংলা আমাদের দেয়া ছিল, সেক্ষেত্রে আমাদেরকে ইংরেজিতে করতে হবে। প্রশ্নটা ছিল যে তুমি হাসছো কেন? ও এটার ইংরেজি হবে হোয়াই আর ইউ লাফিং? তুমি কেন হাসছো? আ বৃষ্টি থামার পর আমরা রওনা করেছিলাম। তাহলে এখানে আসবে যে we had started after the rain stopped। তাহলে আমরা বৃষ্টি থামার পর রওনা করেছিলাম। তারপরে ছিল যে আমি এখানে তাকে দেখিনি। I have not seen him yet। সে নাচতে, নাচতে চলে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য যেটা মেক্সিমাম পরীক্ষায় এসে থাকে। তাহলে পরে he went away dancing। এরপরের প্রশ্ন ছিল রাইট সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফলোইং আইটেমস। এখানে আইটেমস থেকে আমাদের অর্থ লিখতে হতো। তো প্রথমে আছে ব্লু ব্লাড। এখানে ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য। নুল অ্যান্ড ভয়েড, নুল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল, কোনো কিছুকে বাদ দেয়া। অ্যাট ডেঞ্জারাস ড্র, ভীষণ শত্রুতা। এবং এইটা দিয়ে যেহেতু আমাদেরকে সেন্টেন্স বানাতে বলেছে, রাইট এ সেন্টেন্স, সুতরাং আমাদের সেন্টেন্স বানাতে হবে। তো আমরা যদি ব্লু ব্লাড দিয়ে সেন্টেন্স বানাতে চাই, তারপরে হি হ্যাজ ব্লু ব্লাড ইন হিজ অ্যাটিটিউড। এরপর আমি যদি নুল অ্যান্ড ভয়েড বানাতে চাই, মানে বাতিল হওয়া দিয়ে, দ্য রুল ইজ নুল অ্যান্ড ভয়েড নাও, মানে এই আইনটা বর্তমানে বাতিল হয়ে গেছে। আর দ্য টু ইয়ং ম্যান হ্যাভ বিন অ্যাট ডেঞ্জারাস ড্র ইন মাউন্ট। তারা এই মুহূর্তে খুব ভীষণ শত্রুতার মধ্যে আছে। এই ছিল আমাদের প্রশ্নের ইংরেজি অংশ। এরপর আমাদের প্রশ্নে যে অঙ্ক ছিল, সে অঙ্কটা আমরা দেখি সমাধান করার চেষ্টা করে। তো এখানে ১১ নম্বরে একটা অঙ্ক ছিল। বলা হয়েছে ৮ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ ছিল। ১০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। আ বর্তমানে কার বয়স কত? তো এই অঙ্ক সলভ করার আগে আপনাদের কিছু কথা আমি বলে রাখি। যারা সাধারণত প্রিপারেশন নিচ্ছেন তারা বিশেষ করে ৮ম শ্রেণীর যে গণিত বইটা আছে সে বইটা একটু ভালো করে পড়ে যাবেন। কারণ সাধারণত এখানে যে প্রশ্নগুলা হয় সে প্রশ্নগুলা ৮ম শ্রেণীর গণিত বইয়ের যে বিভিন্ন উদাহরণ অথবা যে অনুশীলনের প্রশ্নগুলা আছে সেগুলোকে সাধারণত তুলে দেয়া হয়। তো আপনারা চেষ্টা করবেন যে সেখানে ৮ম শ্রেণীর বইয়ের যে অঙ্কগুলা আছে বিশেষ করে পাটিগণিতের অঙ্ক সেগুলো করার। তো এখানে এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়। তো এখানে রিসেন্ট পাবলিকেশন তারা একটা নিয়ম করে দিয়েছে। তারা বলেছে কি এখানে যে ৮ বছর পূর্বে দেখা যাচ্ছে যে পুত্রের বয়স ২১ বছর ছিল, তাহলে ৮ বছর পূর্বে পিতার বয়স কত ছিল? যেহেতু ৮ গুণ বলেছে সেহেতু এটা হবে 8x। তাহলে এখানে যেটা ধরে নিবেন তার ৮ গুণ হচ্ছে পিতার বয়স। এবার বলেছে কি বর্তমানে পুত্রের বয়স তাহলে কত হবে? যেহেতু ৮ বছর পূর্বে ছিল, বর্তমানে হতে গেলে ৮ বছর যোগ করতে হবে। দেন এবার দেখেন বর্তমানে তাহলে পিতার বয়স কত হবে? তাহলে এইখানে যেহেতু পিতার বয়স ছিল 8x, সেহেতু বর্তমানে পিতার বয়স হবে 8x প্লাস 8। এবার দেখেন প্রশ্নে একটা শর্ত বলে দিয়েছিল। সে শর্তটা হচ্ছে কি? সে শর্তটা হচ্ছে এইখানে দেখেন যে ১০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। ১০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে আমি যদি এখন ১০ বছর পরে ১০ বছর পরে যদি আমি পুত্রের বয়স বের করতে যাই, তাহলে দেখেন বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 8x প্লাস মানে 8x প্লাস 8, তার সাথে ১০ বছর পর মানে আরো ১০ যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের পুত্রের বয়স। তাহলে পিতার বয়স সরি, এটা হচ্ছে আমাদের পিতার বয়স। তাহলে পুত্রের বয়স কত হবে? ৮ মানে x প্লাস ৮ প্লাস ১০, এটা হচ্ছে কার বয়স? পুত্রের বয়স। তাহলে পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ, এজন্য এখানে ২ দ্বারা গুণ। এখন এইটাকে যদি আপনি সমাধান করতে চান, তাহলে সমাধান দেখেন কি হয়? ৮x আর এখানে ৮ আর ১০ এ হয় ১৮, এখানে ২ থেকে গেল, এখানে ৮ আর ১০ হবে ১৮ মানে x প্লাস ১৮। এখন ২ দিয়ে যদি গুণ করেন তাহলে 2x প্লাস ৩৬।
মানে 18 দুগুণে 36 হয়। তাহলে এখানে 8x থাকছে। এই 12x টাকে যদি আপনি এই পারে পার করে দেন তাহলে -12x হয়ে যাবে। সমান থাকছে 36 আর এই 18 কে এই পারে যদি পার করে দেন তাহলে পরে হয়ে যাবে -18। তাহলে এখানে 8x থেকে 2x বাদ দিলে থাকে 6x আর এখানে 36 থেকে 18 বাদ দিলে থাকে 18। আর তাহলে x সমান হচ্ছে 6 এবারে গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে গেল। তাহলে 18/6 সমান হচ্ছে 3। তাহলে দেখা গেল যে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 3 বছর। তাহলে 8 বছর পূর্বে মানে 8 বছর পরে তাহলে কত হচ্ছে? তাহলে 8 বছর পরে বর্তমান বয়স হচ্ছে সেটা হচ্ছে ৮ যোগ ৩ সমান হচ্ছে ১১ বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 8x যোগ ৩ তারপরে ৩ ৮ ২৪ যোগ ৮ সমান হচ্ছে ৩২ বছর। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এরপরে ১২ নম্বরে আরেকটা অঙ্ক ছিল যে একটি ত্রিভুজের ৩ কোণের অনুপাত 3x, 4x, 5x হলে কোন ৩ টিকে ডিগ্রিতে প্রকাশ করো। এটা খুব সহজে করতে পারবেন। এখানে যতগুলান আ অনুপাত দেয়া আছে প্রত্যেকটা অনুপাতের সাথে একটা সাধারণ অনুপাত ধরে নিবেন। ধরে নেন যে ক বা খ যেকোনো কিছু একটা ধরে নেন। দেন যদি ধরে নিই তাহলে দেখা যাচ্ছে এখানে ৩ ক, এখানে ৪ ক, এখানে ৫ ক। তাহলে মোট কত ক হচ্ছে? ৪ আর ৫ এর ৯ আর ৩ হচ্ছে ১২ ক। ১২ ক সমান হচ্ছে কত? ১৮০ ডিগ্রি। ১২ ক সমান হচ্ছে ১৮০ ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা ক এর মানটা বের করে নিতে পারি, তাহলে আমরা দেখা যাবে যে ১২, ১৮০, ১৮০ কে যদি ১২ দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা এখানে ক এর মানটা পেয়ে যাব ১৫ ডিগ্রির কাছাকাছি প্রায়। তো ১৫ ডিগ্রির কাছাকাছি হলে এখানে কত আছে? ৩ আছে। তাহলে ৩ ১৫ তে ৪৫, ৪ ১৫ তে ৬০ আর ৫ ১৫ তে ৭৫। এখন আপনাকে যে কোণটা বের করতে বলবে সে কোণটা আপনি বের করতে পারবেন অনায়াসেই। এরপরে ১৩ নম্বরে একটা প্রশ্ন আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। হ্যাঁ? ঘরটির পরিসীমা ৪০ মিটার, ঘরটির আয়তন কত হবে? তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটা অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে প্রস্থ কত হবে? 3x মিটার। ঠিক আছে? কিন্তু এখানে আ এরা একটু ভুল করেছে। কারণ এখানে দৈর্ঘ্যের থেকে প্রস্থ বড় হয়ে গেছে। ওরা হয়তোবা দেখা যাচ্ছে এটা খেয়াল করেনি। আপনি যদি প্রস্থ সমান x মিটার ধরেন তাহলে দৈর্ঘ্য সমান 3x ধরতে পারতেন। তাহলে এটাকে মূলত আপনি প্রস্থ বিবেচনা করেন। আর এটাকে মূলত আপনি দৈর্ঘ্য বিবেচনা করেন। যদিও আমার এখানে একটু লেখাটা কঠিন। আচ্ছা যাই হোক আপনি বুঝতে তো পারছেন যে এটা আমি আসলে কি বলতে চাচ্ছি। হলো প্রস্থ যদি হয় x মিটার তাহলে দৈর্ঘ্য হবে 3x মিটার। তাহলে প্রশ্ন মতে দেখা যাচ্ছে যেখানে পরিসীমার কথা বলা হয়েছে তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত ২ সমান হচ্ছে ৪০। তাহলে এখানে যদি আমি হিসাব করতে যাই তাহলে পারে ৪x ৪ দুগুণে ৮, ৮x সমান ৪০, x সমান হচ্ছে ৫। তাহলে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে কত? ঘরটির দৈর্ঘ্য হচ্ছে ১৫ মিটার আর প্রস্থ হবে ৫ মিটার। এরা অবশ্য দৈর্ঘ্য এবং প্রস্থ ধরতে ভুল করেছে। কারণ একটা কথা মাথায় রাখবেন যে দৈর্ঘ্য থেকে প্রস্থ কোনো সময় বড় হয় না আরকি। এরপরের প্রশ্ন ছিল যে x-1/x সমান হচ্ছে 2 তাহলে x⁴ 1/x⁴ এর মান কত? এইটা হুবহু ক্লাস 8 এর বই থেকে তুলে দেয়া একটা অঙ্ক। আপনারা চাইলে এটা একটু দেখতে পারেন। তাহলে পরে এইটা কেমনে বের করবেন? আপনি এইটার উভয় পক্ষকে স্কয়ার করতে থাকেন। পরপর ২ বার স্কয়ার করবেন দেখবেন যে উত্তর চলে আসছে। হ্যাঁ? উত্তর হচ্ছে ২৪ আগে দেখে নিই এরা অনেক সময় আবার দেখা যাচ্ছে যে ঠিক করেছে কিনা। এরা অবশ্য অন্য নিয়মে করেছে। তবে উত্তর হচ্ছে ২৪। এরপরে আমাদের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল যে জাতীয় বাজেটে ২৫-২৬ এর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কত ছিল? এটা ছিল ২,৩০,০০০ কোটি টাকা প্রায়। আর জরুরি হটলাইন স্বাস্থ্য বাতায়নের একটি নম্বর লিখুন। এখানে জরুরি বলতে অনেকে আবার 999 লিখে বসেন। কিন্তু এখানে অবশ্যই খেয়াল করবেন এখানে স্বাস্থ্য বাতায়নের কথা বলা হয়েছে। স্বাস্থ্য বাতায়নের নাম্বার হচ্ছে 16263 হ্যাঁ? এরপর হচ্ছে যে সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি ছিল? সিরাজউদ্দৌলা আমাদের যে নবাব তার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। আ এরপরে নিপোর্ট এর পূর্ণরূপ কি? নিপোর্ট হচ্ছে যেটা আমাদের জনসংখ্যা নিয়ে কাজ করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ আ টার্মেন্টোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। অপারেশন আয়রন সোর্ড কি? তো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কর্তৃক পরিচালিত একটি সামরিক অভিযান ছিল অপারেশন আয়রন সোয়ার্ড। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আর সেভেন সিস্টার কি? আমাদের এই যে আশপাশে যে অঙ্গরাজ্যগুলো রয়েছে ভারতের এদেরকে সেভেন সিস্টার বলা হয়। তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭ টি অঙ্গরাজ্যকে একসাথে সেভেন সিস্টার বলা হয়। এগুলো হচ্ছে
আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড আর এটাই আরকি। এর মধ্যে দেখা যাচ্ছে যে ৭ টার মধ্যে আমাদের এই অরুণাচল এবং নাগাল্যান্ড এদের মধ্যে আমার বাংলাদেশের সাথে কোনো সংযোগ নেই। বাকিগুলার সাথে সংযোগ রয়েছে। আর বর্তমানে এলডিসির অন্তর্ভুক্ত দেশ কতটি? বর্তমানে এলডিসির অন্তর্ভুক্ত দেশ হচ্ছে ৪৪ টি। আমাদের বাংলাদেশ এখান থেকে ২০২৬ সালে উঠে আসবে। আ ডোভার প্রণালী পৃথক করেছে কোন দুটি দেশকে? এখানে ডোভার প্রণালী ইংল্যান্ড এবং ফ্রান্স এই ২ টা দেশকে পৃথক করেছে। পুনর্ভাবা, নাগর এবং টাঙ্গর কোন নদীর উপনদী? এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে এইখানে মহানন্দার উপনদী। উল্লেখ্য যে মহানন্দা পদ্মার একটা উপনদী ছিল, হ্যাঁ? আর মহানন্দার উপনদী হচ্ছে এই পুনর্ভবা, নাগর আর একটা হচ্ছে টাঙ্গর। এটা চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত এই মহানন্দা নদী। তো এই ছিল আমাদের প্রশ্ন। আশা করা যায় যে আপনারা এইটা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে এবং হয়তোবা আমার এইখানে কথা বলতে গিয়ে উচ্চারণগত কোনো কিছুর মিস্টেক হতে পারে, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আপনাদের এই ভিডিওগুলো পছন্দ হয় তাহলে পরে অবশ্যই আ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।